লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে এবং ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে। মূলত এই দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে সোনাম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখের মানুষ। আমরা সবাই জানি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক এর আগেও অনশন আন্দোলন চালিয়েছেন। লে থেকে দিল্লি তিনি পদযাত্রাও করেছিলেন। সেই আন্দোলন ঘিরেই 24 সেপ্টেম্বর উত্তেজনা ছড়ায় এবং যার পরিণতিতে 4 জনের মৃত্যু, প্রায় 90 জন আহত হন। সোনাম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে, তাকে যোধপুর জেলে রাখা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে জাতীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে। সোনাম ওয়াংচুকের গ্রেফতারি এবং তাকে যেভাবে জাতীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হলো, অনেকেই বলছেন যে যদি বিরোধী কোনো স্বর যে কোনো সময় শোনা যায়, সঙ্গে সঙ্গে তাকে দেশদ্রোহী এরকম দেখে দেওয়া হচ্ছে। সোনাম ওয়াংচুকের গ্রেফতারিকে আপনি কিভাবে দেখছেন? যারা এইরকম জিনিস যারা মনে করছেন বা যারা বলছেন যে কিছু হলেই পান থেকে চুন খসলেই দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী এইরকম ধরনের তকমা দিয়ে দেওয়া, ট্যাগ দিয়ে দেওয়া, এই ব্যাপারটা তারা একেবারে ভুল বলছেন না। আমরা যদি একটু একটু পিছিয়ে যদি যাই, লাদাখের এই আজকের যে আন্দোলনের যে প্রেক্ষিত, এই প্রেক্ষিতের ইতিহাসটুকু আমরা যদি দেখতে চাই, তাহলে সেটা একেবারে জলের মতন স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে যে মানুষটি এই কিছুদিন আগে মানে এই বছরের একেবারে গোড়া পর্যন্ত যে মানুষটি ছিলেন সরকারের নয়নের মণি, একেবারে নয়নের মণি ছিলেন ওয়াংচুক, সোনাম ওয়াংচুক, তিনি কি করে রাতারাতি যে চোখের বালি এইরকম ভাবে 180 ডিগ্রি ভুল বদল, একদম কমপ্লিট টার্ন অ্যারাউন্ড, হ্যাঁ, চোখের পলকে, এটার ইতিহাসে এইরকম দৃষ্টান্ত খুব দেখতে পাবে না। আমাদের ভারতে এইরকম দৃষ্টান্ত তুমি খুব দেখতে পাবে না। কেন আমি এই কথাটা বলছি সেটা একটুখানি ব্যাখ্যা করা প্রয়োজন। দেখো, ভারত যখন স্বাধীন হয় সেই সময় জম্মু কাশ্মীরের ইতিহাস আমরা জানি। অ্যাক্সেশন হয়, মহারাজা হরি সিং তিনি ভারতের পক্ষে তিনি চলে আসেন, তিনি ভারত ভুক্তিতে তিনি সমর্থন জানান, চুক্তিতে সই করেন। তারপরেই সঙ্গে সঙ্গে আমরা যেটা কি দেখলাম যে পাকিস্তানের হানাদাররা তারা একেবারে শ্রীনগরের প্রায় কাছে চলে এসেছিল, 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে তারা চলে এসেছিল। সেই সময় উইথ গ্রেট ডিফিকাল্টিস তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা কাশ্মীরকে, জম্মু কাশ্মীরের যে অংশটা এখন আমাদের আছে সেইটাকে আমরা রাখার ব্যবস্থা করি। এবং এই যে ব্যবস্থাটা হয়েছিল সেই ব্যবস্থাতে যেহেতু সুযোগ পেয়েছি সোফিয়া, আমি বলে রাখি, একজন মানুষের যদি সহায়তা এবং সাহায্য যদি না পাওয়া যেত তাহলে হয়তো আজকের শ্রীনগর, আজকের কাশ্মীর যতটা আমাদের আছে ততটা আমরা রাখতে পারতাম না। সেই মানুষটি হচ্ছেন বিজু পট্টনায়ক, উড়িষ্যার বিজু পট্টনায়ক। তিনি এই যে বানিহাল পাস, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য যে পাহাড় টপকাতে হয়, সেই পাহাড় কখনো কোনোদিন তার আগে কখনো ভারত থেকে কোনো বিমান, তখন তো ডাকোটা বিমান ছিল, সেটা কিন্তু পৌঁছয়নি। যাবত ব্রিটিশ ইন্ডিয়াতেই যা হতো ইসলামাবাদ দিয়ে হতো, পিন্ডি দিয়ে হতো, ও পাশ দিয়ে আসতো। কিন্তু এদিক থেকে এই সাহসটা কেউ দেখায়নি। এই সাহসটা প্রথম দেখান হচ্ছে বিজু পট্টনায়ক। তিনি কলিঙ্গ এয়ারলাইন্সের মালিক ছিলেন। তিনি পণ্ডিত নেহরুকে বলেন যে লেট মি গিভ আ ট্রাই, এবং তিনি এই ডাকোটা ফ্লাই করে বানিহাল পাসের উপর দিয়ে তিনি গিয়ে শ্রীনগরে নামেন। সেইখান থেকে তিনি সমস্ত ভারতীয় যারা মানে স্ট্র্যান্ডেড ছিল তাদেরকে উদ্ধার করেন, এবং সেই প্রথম ভারতীয় স্বাধীন ভারতের যে বাহিনী, এই বাহিনী কিন্তু তারা তখন পৌঁছতে লাগলো। তখন তারা বুঝতে পারলো যে না, ইট ক্যান বি ওভার, এখানে পৌঁছানো যায় বিমানে চেপে। তো এই যে আমরা যে জম্মু কাশ্মীরটা এখন আমরা পেয়েছি, এই জম্মু কাশ্মীরের 3টি অঞ্চল, 3টি বিভক্ত, 3টি ভাগ রয়েছে। একটা হচ্ছে জম্মু, হিন্দু অধ্যুষিত জম্মু, কিছু কিছু অঞ্চল সেখানে মুসলমান অধ্যুষিত আছে। আরেকটা হচ্ছে কাশ্মীর উপত্যকা, যেটা পুরোপুরি সুন্নি মুসলমানদের সেখানে আধিপত্য এবং অধ্যুষিত এলাকা। আরেকটা হচ্ছে বুদ্ধিস্ট, লাদাখের বুদ্ধিস্ট এবং শিয়া মুসলমান তাদের যে এলাকা। কার্গিল হচ্ছে শিয়া মুসলিম, শিয়া প্রধান অঞ্চল, আর লে হচ্ছে বুদ্ধিস্টের এলাকা। তো এই যে 3টি পৃথক এলাকা তারা অ্যামালগেট করে এবং জম্মু কাশ্মীর যে রাজ্য তৈরি হয়, সেই রাজ্যের ভেতরে আমরা দেখেছি এতকাল পর্যন্ত লাদাখের একটি মাত্র পার্লামেন্টের আসন, লাদাখের বিধানসভাতে অর্থাৎ জম্মু কাশ্মীর বিধানসভাতে লাদাখের মাত্র 4টি রিপ্রেজেন্টেশন ছিল, 4টি কেন্দ্র ছিল, 4টি আসন ছিল।
সুতরাং তারা মনে করত যে তারা বিমাতৃসুলভ আচরণ, বৈষম্য তারা পাচ্ছে ইন দ্য হ্যান্ডস অফ হিন্দু প্রধান জম্মু অ্যান্ড মুসলিম প্রধান উপত্যকা, কাশ্মীর উপত্যকা। সুতরাং বহু বছর পর থেকে, অনেকদিন থেকেই তাদের ভেতরে একটা ডিমান্ড ছিল যে আমাদেরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, কারণ আমাদের কোন রকম এন্টিটি সেই অর্থে আমাদের নেই, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক। আমাদের ওই কাশ্মীর উপত্যকা এবং জম্মু, এদের শাসন বলো, শোষণ বলো, এদের যাবতীয় যে উদ্যোগ, সেখান থেকে আমরা অনেকখানি বঞ্চিত হচ্ছি, আমাদের দিকে নজর পড়ছে না। সুতরাং আমাদেরকে আলাদা করে দেওয়া হোক, যে আমরা আমাদের ভবিষ্যৎটা নির্ধারণ করি। এইটা ছিল এই বিজেপির একটা বড় হাতিয়ার। 14 সালে যখন নরেন্দ্র মোদী সরকার যখন হয়, তখন তারা এই সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে শুরু করলো, এবং তারা কিন্তু ক্রমাগত তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে, অর্থাৎ লাদাখিদের প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আমরা তোমাদের এটা বিবেচনা করছি। 2019 সালের 5ই আগস্ট যখন বাইফার্কেশন হয়ে গেল জম্মু কাশ্মীর, যখন দুটো পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হলো, সেই সময়তে আমার মনে আছে এই সোনাম ওয়াংচুক, এই লাদাখিরা, হিন্দু, বৌদ্ধ এবং মুসলমান লাদাখিরা, তারা কিন্তু রাস্তাতে প্রসেশন করেছিল, তারা খুশি হয়ে তারা শোভাযাত্রা বার করেছিল, অ্যান্ড দে সাপোর্টেড দিস পার্টিকুলার মুভ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নরেন্দ্র মোদী সরকারের, এবং তাদেরকে দুহাতে আশীর্বাদ করেছিল, এবং তারা মনে করেছিল যে আমরা মুক্ত হয়ে গেলাম এই উপত্যকার মুসলমান এবং জম্মুর হিন্দুদের হাত থেকে। তাদের কাছ থেকে আমরা যে বৈমাতৃসুলভ আচরণ আমরা পেয়ে এসেছি, যে বৈষম্য আমাদের প্রতি করা হয়েছে, সেটা আমরা আমাদের প্রভু হব এবার থেকে, উইল বি দ্য মাস্টার্স অফ আওয়ার ওন ফেট। তো এইটাকে তারা সাপোর্ট করেছিল, এবং সেই সময় থেকে এমন একটা আশ্বাস দিয়ে আসা হচ্ছে লাদাখের জনগণকে। 2014 থেকে 2019 দুবার কিন্তু লাদাখের যে পার্লামেন্টের আসন, সেটা বিজেপি জেতে। এইবার 2019-এর পর থেকে যখন তারা 2019-এর নির্বাচন এবং 2020-তে লোকাল বডি নির্বাচন, সেখানেও কিন্তু তারা এই 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তাতে অন্তর্ভুক্ত করার জন্য এটা বিজেপি তারা ঘোষণা করেছিল, তাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, তারা পাবলিকলি বলেছিল, এমনকি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পর্যন্ত তিনি পাবলিকলি এটা বলেছেন, লাদাখে গিয়ে জনসভাতে বলেছেন যে ষষ্ঠ তফসিলে দেওয়া হবে। এই যে এই অবস্থানটা রাতারাতি বদলে গেল 2020-তে গালওয়ান হলো, পূর্ব লাদাখে চীনের সঙ্গে ভারতের সংঘর্ষ হলো, এবং তারপর থেকে হঠাৎই দেখা গেল যে ভারত সরকারের মনোভাব লাদাখ সম্পর্কে একেবারে পাল্টে গেছে, একদম বদল হয়ে গেছে। তারা আর উচ্চবাচ্য করতে শুরু করলো না, তারা উচ্চবাচ্য বিন্দুমাত্র করলো না যে 6th শিডিউল দেওয়া হবে। পার্লামেন্টে অমিত শাহ বলেছেন যে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া হবে, কিন্তু লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলই করে রাখা হবে। এইবারে এরা যখন বুঝতে পারলো, এই লাদাখ যখন বুঝতে পারলো, দুটো বিপদ। একটা হচ্ছে পলিটিক্যাল বিপদ, পলিটিক্যালি তারা সাবজুগেটেড থেকে যাবে চিরকাল তারা ভারত সরকারের, কারণ কেন্দ্রশাসিত অঞ্চল হবে। 1 নম্বর, তাদের নিজস্ব লেজিসলেচার বা আইনসভা দেওয়া হবে না, সেটাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, বিধানসভা তাদের দেওয়া হবে না। তাদের লোকাল বডি, অর্থাৎ কার্গিল ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড এলবিএ, লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, এই যে দুই অঞ্চলে যে জনপ্রতিনিধি আছে, তাদের যে কাউন্সিল, সেই কাউন্সিলের মারফত সেই রাজত্ব চালাতে হবে, কিন্তু তাদেরকে চালনা করবে কেন্দ্রশাসিত অঞ্চলের, অর্থাৎ উপরাজ্যপাল, ভারত সরকার। এটা যখন তারা বুঝতে শুরু করলো, এইটা একটা বিপদ, একটা আন্দোলন তাদের থেকে শুরু হয়ে গেল। 2 নম্বর যেটা, সোনাম ওয়াংচুক যেটা বুঝতে পারলেন, তিনি তো পরিবেশবিদ, তিনি শিক্ষাবিদ, তিনি পরিবেশবিদ, এবং তিনি এই লাদাখের ভূমিপুত্র, তিনি জানেন যে লাদাখের বিপদগুলো কোথা থেকে আসবে। লাদাখের যে ইউনিকনেস যেটা রয়েছে পরিবেশগতভাবে, তিনি দেখতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন, এবং তিনি সমগ্র লাদাখবাসীদেরকে এটা বুঝিয়ে দিলেন যে এই সরকার, আমাদের যদি নিজস্বতা না থাকে, লাদাখিদের দায়িত্ব যদি লাদাখিরা চালনা করতে না পারে, লাদাখের ভাগ্য যদি লাদাখিরা নির্ধারণ করতে না পারে, তাহলে যেটা হবে, এই সম্পূর্ণ লাদাখ ডেভেলপমেন্টের নামে, উন্নয়নের নামে এটা বিকিয়ে যাবে, প্রথম কথা। এবং তার সঙ্গে তাদের আরেকটা রিয়েলাইজেশন হবে, সেই রিয়েলাইজেশনটা হচ্ছে 370 অনুচ্ছেদ যতদিন পর্যন্ত ছিল, ততক্ষণ পর্যন্ত তাদের একটা প্রোটেকশন ছিল। প্রোটেকশনটা কি? প্রোটেকশনটা হচ্ছে বাইরের ভারতের তাদের যে অনুপ্রবেশ,
অর্থাৎ মানুষ সেখানে জমি কিনবে, মানুষ সেখানে বসবাস করবে, এই ডেমোগ্রাফির যে চেঞ্জ এইটা হবে না, সেটার থেকে তারা প্রোটেক্টেড ছিল। বিজেপি দায়িত্ব নিয়ে সেই ডেমোগ্রাফিক চেঞ্জটাকে সেটাকে পাল্টে দিল। পাল্টে দেওয়ার পরে তাদের যেটা হয়েছে, তাদের জম্মু আর উপত্যকা তো বাদ দাও, কাশ্মীরের বাইরে থেকে, লাদাখের বাইরে, জম্মু কাশ্মীরের বাইরে থেকে মানুষ, ব্যবসায়ীরা সেখানে যেতে পারবে, সেখানে জমি কিনতে পারবে লিগালি, সেখানে বসবাস করতে পারবে আইনগতভাবে। এবং এর ফলে হবে কি, ক্রমে লাদাখের জনসংখ্যা কত, 3 লক্ষ জনসংখ্যা, 3 লক্ষ। এই 3 লক্ষর জায়গাতে তাদের কিন্তু সেখানে দেখা যাবে যে অন্যান্য মানুষ যারা, অন্যান্য প্রদেশের যারা আছে, তাদের চাপেতে তারা নিজস্বতা হারাবে। তাদের চাপে যে উন্নয়ন হবে সেই উন্নয়নটা ইজ নট ওয়েলকাম বাই দ্য লাদাখিস। তাতে লাদাখের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে। এবং এই যে বোধটা কিন্তু ওয়াংচুক তিনি স্প্রেড করে দিতে পেরেছেন। এমন ভাবে স্প্রেড করেছেন যে কার্গিল আর লে, এই দুয়ের ভেতরে যে বিভাজন ছিল, তাদের যে মতের অমিল ছিল, তাদের মধ্যে যে লড়াই ছিল, তাদের মধ্যে যে টেনশন ছিল, সেই টেনশনটাকে ঘুচিয়ে তারা এখন একজোট হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আমাদের নিজেদের জোটবদ্ধতা কতটা প্রয়োজনীয়, আমাদের ফর আওয়ার ওন সার্ভাইভাল আমাদেরকে কিভাবে এক হয়ে আমাদের যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ডগুলো ফুলফিল করার জন্য নামতে হবে। এই যে বোধ শক্তিটা কিন্তু সোনম ওয়াংচুক তিনি জাগিয়ে দিতে পেরেছেন। আর যেদিন থেকে তিনি এটা জাগিয়ে দিয়েছেন, আন্দোলন অনশন যেদিন থেকে শুরু করেছেন, ঠিক সেই দিন থেকে তিনি সাসপেক্ট। এই মোদী সরকারের চোখে তিনি সাসপেক্ট। আর সেই সাসপেক্টের যে শেষ পেরেক যেটা, সেই পেরেকটার পোতার যে সুযোগ, সেই সুযোগটাও ওয়াংচুক করে দিলেন। এই বছরের ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের উদ্যোগে একটা জলবায়ু সম্মেলন হয়েছিল। এই জলবায়ু সম্মেলনটার আয়োজন করেছিল পাকিস্তানের বিখ্যাত ডন পত্রিকা। সেই পত্রিকার আহ্বানে মিসেস ওয়াংচুককে নিয়ে, গীতাঞ্জলি ওয়াংচুককে নিয়ে সোনম ওয়াংচুক তিনি গিয়েছেন। এবং তিনি একা নন, ভারত থেকে আরো অনেকে গেছেন। ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা আলোচনা করেন তারা আরো অনেকে গেছে ভারত থেকে। কিন্তু এই যে যাওয়াটা, সেইখানে গিয়ে তিনি লাদাখের যে ফ্র্যাজাইল যে নেচার, যে ইকোলজিক্যাল প্রবলেম অ্যান্ড দ্য ডেঞ্জার অফ দ্য ইমিনেন্ট ইকোলজি, এই বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন। সেখান থেকে তিনি ফেরত আসার পরে যেই দেখা গেল যে এই আন্দোলনটা কিছুটা ভায়োলেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন ওই নয়নের মণি থেকে হয়ে গেলেন চোখের বালি। সঙ্গে সঙ্গে রাতারাতি হি ওয়াজ অ্যারেস্টেড এবং এনএসএ তে তাকে অ্যারেস্ট করলো। এই যে রাতারাতি ট্রান্সফরমেশন তুমি যেটা দিয়ে শুরু করেছিলে, কেন জানতো এই মানুষ, যে আমাদের যারা দর্শক অনেকে যেটা মনে করছেন যে কিছু হলে পান থেকে চুন খসলেই রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এর থেকে এত ভালো উদাহরণ বোধহয় ভারতীয় রাজনীতিতে, ভারতীয় সমাজনীতিতে আজকের তারিখে এর থেকে বড় উদাহরণ নেই। যে মানুষটি তিনি নরেন্দ্র মোদীকে তিনি সমর্থন করে গেছেন রাজ্য ভাগের জন্য, যে মানুষটি তিনি কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণভাবে সাহায্য করেছেন, 14 এবং 19-এ বিজেপির হয়ে তিনি প্রচার করেছেন, বিজেপির নেতৃত্ব তারা সেখান থেকে লাদাখ থেকে তারা জিতে লোকসভাতে এসছে, সেই মানুষটি রাতারাতি ভারতের তাদের নিজেদের স্বার্থে ভারত সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে নস্যাৎ করার জন্য তিনি জনমত সংগ্রহ করে নিয়েছেন। এবং যে জনমতটা আপামর লাদাখি, 3 লক্ষ লাদাখির প্রত্যেকটা মানুষ যেটা বিশ্বাস করছেন, সেই বিশ্বাসের করানোর অপরাধে আজকে তাকে যোধপুরের জেলেতে পৌঁছতে হচ্ছে।